হাই, এই সবে বাজার থেকে এলাম আর প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি। সেগুলো সব গুছিয়ে রাখতে হবে। বাজারে আজ বেশ টাটকা জীবাশ মাছ পেলাম, তাই সেটিই নিয়ে এলাম। সুন্দর একটা আনারসও পেয়েছিলাম। আনারস অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, তাই আনারসটা নিয়ে এসে সুন্দরভাবে কেটে রাখছি। আজকে আনারস দিয়ে একটা স্পেশাল ডিশ বানাবো। সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, কি আনারসের চাটনি। চলুন তাহলে এই সবের সাথে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাজারে গিয়েছিলাম আজকে, যেহেতু এখানে স্যাটারডে, তাই স্যাটারডে মার্কেট বসে, যেখানে প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি। তার মধ্যে ছিল পালং শাক, লেটুস, ব্রোকলি, পুদিনা পাতা, ধনে পাতা, শসা, কলা, সাথে লেবু, আনারস, ব্রেড, দই, আলমন্ড, চেরি পেয়েছি আজকে। আর আনারসটা একটার দাম নিল 1 ইউরো, মানে ভারতীয় টাকায় 90 টাকার মতো। চেরিগুলো এই সবে বাজারে নতুন উঠেছে। আসলে গরমকাল পড়ছে তো, তাই গরমকালের সময় এখানে বেশ সুন্দর টাটকা চেরি পাওয়া যায়। এই চেরিগুলোর দাম নিল 3 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 270 টাকা। আর ওইদিকে খেজুর, আলমন্ড আর নিয়েছি ব্রেড। এইদিকে আমি একটা ভুট্টার ওয়াফেলস নিয়েছি, যেটা মাঝে মধ্যে খেতে মন্দ লাগে না। তবে মাছগুলো নিয়ে এসেছিলাম তো, সেইগুলো ভেজে রাখতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। এখানকার মাছগুলো না খুবই নরম হয়, আর সাথে সাথে ভেজে নিলে বেশ সুন্দর একটি টেস্ট আসে। পরে রাখলেই দেখেছি ভাজার সময় ভেঙে যায়। মাছগুলো ভাজা হতে থাক ওইদিকে, তখনকে আমি এই সেন্টার টেবিলটা একটু পরিষ্কার করে দিই। অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না। এমনিতে এখানে ধুলো কোনো কিছুতেই জমে না, তবে মাঝে মধ্যে পরিষ্কার করে দিলে ভালোই লাগে। হয়ে গেছে টেবিলটা পরিষ্কার করা। এরপরে আমি যে আজকে আনারসটা নিয়ে এলাম, চলুন ওটা কাটি। কারণ প্রথম দিন টাটকা টাটকা যেরম স্বাদ থাকবে, ফ্রিজে রেখে দিলে অতটা স্বাদ থাকবে না। আর আপনারাও কমেন্ট সেকশনে বেশ অনেক দিন ধরে একটা কোশ্চেন করছেন যে নেদারল্যান্ডসে থাকতে আমাদের মাসিক খরচ কত হয়। তো ভাবলাম এই আনারসটা কাটতে কাটতে আর গল্প করতে করতে আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো জানেন কি না জানি না, কিন্তু অনেক সমীক্ষায় ধরা পড়ে নেদারল্যান্ডস সাধারণ মানুষদের বসবাস করার জন্যে বিশ্বের অন্যতম এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে একটি। তাহলে নেদারল্যান্ডসে থাকতে গেলে একটি সাধারণ পরিবারের মাসিক খরচ কত হয়, সেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন। আমি এতদিনে যাটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। মান্থলি এক্সপেন্সের মধ্যে যে খরচটা সব থেকে বেশি বা সিংহভাগ বহন করে, সেটি হলো রেন্ট। বাড়ির রেন্ট দুভাবে আমরা ভাবতে পারি, যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাদের, আর যারা বাড়ি কিনেছেন তাদের। দুটোরই মোটামুটি একই রেট। নেদারল্যান্ডসে কোন জায়গায় বাড়ি কিনেছেন বা ভাড়ায় আছেন তার উপরে নির্ভর করে রেন্ট হয়। যেমন আমাদের ওইখানের শহর কলকাতা বা অন্য কোনো বড় সিটিতে থাকলে রেন্ট বেশি হবে, ঠিক সেরমভাবে নেদারল্যান্ডসেরও বড় বড় শহরগুলো, যেমন আমস্টারডাম, রটারডাম, এই সমস্ত জায়গায় থাকলে তুলনামূলক গ্রামের তুলনায় রেন্ট বেশি হয়। এখানে বাড়ির ভাড়া নির্ভর করে আপনি কটি রুম নিচ্ছেন তার উপরে। যেমন 1 বিএইচকে হলে অ্যারাউন্ড 12 to 1400, 2 বিএইচকে হলে ধরে রাখতে পারেন 15 to 1800, আর অনেকে যদি শেয়ার করে থাকতে চান তখন সেই কস্টটা হাফ হয়ে যায়, মানে ধরুন 1200কে 600 ইউরোতে কনভার্ট। এরপর যদি আমি সেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, তাহলে 1 বিএইচকে রুমের জন্য আপনার মোটামুটি ভাড়া পড়ে যাবে 1,10,000 টাকার মতো। 3 বিএইচকে রুম যদি আপনি এখানে ভাড়া নিতে চান, তাহলে তার মোটামুটি কস্ট হবে 18 ইউরো মতো, মানে সেটি ভারতীয় টাকায় হবে প্রায় 1,80,000 টাকা। এরপর যেটি বেসিক খরচের তালিকায় পড়ছে সেটি হলো ইউটিলিটি। ইউটিলিটির মধ্যে আছে গ্যাস বা হিটিং, ওয়াটার, ইলেকট্রিসিটি, ইন্টারনেট আর মোবাইল। তবে এগুলো সবগুলোই ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কিভাবে সেটি ইউজ করবেন বা কতটা ইউজ করবেন।
ইউটিলিটি বিল ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের ওপরে। এক হলো আপনি অ্যাপার্টমেন্টে থাকছেন কিনা আপনি নিজের বাড়িতে। যদি অ্যাপার্টমেন্টে থাকা হয় তাহলে এনার্জি বিল কম লাগবে, কারণ ওখানে হিটিং কস্ট কম লাগে। সেন্ট্রাল হিটিং দেওয়া থাকে, যার জন্যে নিজেকে পুরো বাড়ি হিট করার জন্যে নিজের ওপরে যায় না। উইন্টারের সময় হিটিং আর এনার্জি কস্ট অনেকটাই বেড়ে যায় সামারের তুলনায়, কারণ তখন তো হিটার ইউজ করতেই হয়। এই সবের ওপরে ডিপেন্ড করে ইউটিলিটি বিল আসে, যেটা অ্যারাউন্ড ধরে রাখতে পারেন প্রায় 150 থেকে 200 ইউরো মতো লাগে। মানে ধরুন 18,000 টাকা মান্থলি। যেমন এনার্জি ব্যবহার করা হয় সেই অনুপাতে দিতে হয় আর কি। এরপর যেটি আসে সেটি হলো খাবার দাবার, গ্রসারির জিনিসপত্র বা মুদিখানার জিনিসপত্রের ওপরে। সংসারের যাবতীয় জিনিস থেকে শুরু করে মাছ, মাংস, শাক, সবজি, চা, কফি, চিনি থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, ফল মূল সব কিছু মিলিয়ে ধরে রাখতে পারেন আমাদের মান্থলি এক্সপেন্স পড়েই যায় 500 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 45,000 টাকা। এরপরে ধরুন যদি আপনার বাড়িতে মেম্বার বেশি হয় তখন তার এক্সপেন্স বেশি হবে, তবে এই অ্যামাউন্টটা সামান্য কম বেশি হতে পারে। আপনি আপনার জীবন কেমনভাবে চালাচ্ছেন তার উপরে নির্ভর করে। আপনি যেরম জিনিসপত্র কিনবেন দাম সেরম হবে। যেমন ধরুন সাবান, শ্যাম্পু এইসব জিনিসপত্রগুলো আপনি সাধারণ দোকান থেকে না কিনে যদি কোনো ব্র্যান্ডের দোকান থেকে অর্গানিক কিনতে চান যেগুলো কেমিক্যাল ফ্রি, সেই সবের দাম অনেক বেশি হবে। সেগুলো সবাই নিজের আয় বুঝে ব্যয় করেন। এরপর আসে ট্রান্সপোর্টেশন খরচ বা পরিবহন খরচ। এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তিগত পরিস্থিতির ওপরে। কেউ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন, কেউ আবার যাতায়াত করেন পাবলিক ট্রান্সপোর্টে। যদি পাবলিক ট্রান্সপোর্টের কথা আমি বলি তাহলে এখানে অভিচিপ কার্ড পাওয়া যায়, যেটি নিয়ে আপনি প্রত্যেক মাসে বিল দিতে পারেন। কিন্তু যদি শহরের মাঝে এদিক ওদিক টুকটাক যান সেটি খুব একটা বেশি এক্সপেন্সিভ হয় না। যদি আপনার অফিস অন্য সিটিতে, আপনি থাকেন অন্য সিটিতে, তখন আপনাকে ট্রেন ব্যবহার করতে হবে, তখন সেটির কস্ট পড়ে যায় অনেক বেশি। কারণ এখানকার মানুষজন মনে করেন ট্রেন জার্নি হচ্ছে আরামদায়ক একটি জার্নি, তাই ট্রেনের দাম সব সময় অনেক বেশি হয়। সেই তুলনায় বাস, মেট্রো বা ট্রামের খরচ কম। যদি আপনি শহরের মধ্যে যাতায়াত করেন তো দাম কমই পড়বে। পাবলিক ট্রান্সপোর্টে খরচ হবে মান্থলি প্রায় 50 থেকে 60 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 5,000 থেকে 6,000 টাকা। তবে সেটা ডিপেন্ড করে আপনি কতটা যাতায়াত করবেন তার উপরে। তবে যদি গাড়ি নেন তাহলে তো তার সাথে আরও অনেক রকমের খরচ অ্যাড হয়ে যায়। যদি গাড়ি বড় হয় তাহলে তার ইন্স্যুরেন্সও বেশি হবে, আবার সার্ভিসিং কস্ট ছোট গাড়ির তুলনায় বেশি হবে, আবার ফিউল কনজামশনও তুলনায় অনেকটাই বেশি। এখানে মান্থলি গাড়ির ইন্স্যুরেন্স পড়ে 700 থেকে 800 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 72,000 টাকা। তবে নেদারল্যান্ডসে ট্রান্সপোর্টের জন্য সবথেকে বেশি ব্যবহার করেন মানুষজন সেটি হলো সাইকেল। সাইকেলে করে তো এখানকার প্রাইম মিনিস্টারও ঘুরে বেড়ায়। পরবর্তী যেটিতে আমাদের খরচ হয় সেটি হলো হেলথ ইন্স্যুরেন্স। নেদারল্যান্ডসে প্রত্যেককে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স রাখতেই হবে। সব থেকে বেসিক যে কস্ট হয় সেটা হলো 150 ইউরো পার পারসন পার মান্থ, মানে ভারতীয় টাকায় 15,000 টাকার মতো। এরপরে আপনি যত ইনক্লুড করবেন তত তার ট্যাক্স বাড়তে থাকবে। যদি আপনি হেলথ ইন্স্যুরেন্সের সাথে আপনার দাঁত এবং চোখকে অ্যাড করেন তখন তাহলে তার কস্ট হয়ে যাবে 156 ইউরো থেকে 170 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 17,000 থেকে 20,000 টাকার মতো। গল্পে গল্পে বেশ অনেক কাজই সারা হয়ে গেছে। এরপর তাহলে চাটনিটা বসিয়ে দেওয়া যাক আর আপনাদের সাথে বাকি গল্পটাও কমপ্লিট করে নিই। মাসিক খরচের মধ্যে আরও যেটি পড়ছে সেটি হলো মোবাইলের বিল। এখানে প্রায় সবাই পোস্ট পেড মোবাইল সেবা গ্রহণ করে থাকেন, যাতে খরচটা খানিকটা কম পড়ে। মাসে প্রায় একটি মোবাইলে খরচ হয় আনুমানিক 25 থেকে 30 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 2500 থেকে 2700 টাকা। এগুলো হলো খুবই বেসিক একটা খরচ যেগুলো সবারই হয়ে থাকে। তবে আরেকটি খরচ হলো নেটফ্লিক্স,
জিম মেম্বারশিপ ইত্যাদি। নেটফ্লিক্সে এখানে মান্থলি পড়ে যায় 16 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 1600 টাকা। এছাড়া রেস্টুরেন্টে ডিনার, সিনেমার টিকিট, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই সব নানান খরচ তো আছেই। আর যদি বাচ্চা থাকে তাহলে তার খরচ আলাদা, সেটা আমি এখানে বলছি না। তবে এটা কোনো কোনো ফ্যামিলির জন্য একেবারেই ফ্রি হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে 1000 ইউরো করে দিতে হয়, মানে ভারতীয় টাকায় 1 লাখ টাকার মতো। তবে সেটা অনেক কিছুর ওপরে ভ্যারি করে। ফ্রি হয়ে যায় বলতে কোম্পানির ওপরে ডিপেন্ড করে। মাসিক খরচ কত হবে সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ব্যাপার। কেউ হাই স্ট্যান্ডার্ড বাড়িতে থাকে, কেউ আবার স্বাভাবিক, কেউ একটু দামি খাবার খান, কেউ আবার মিনিমাম। তবে নেদারল্যান্ডসে একটা মাস চালাতে প্রায় অনেকটা টাকাই বরাদ্দ রাখতে হয়, প্রায় সবাইকেই। আপনাদেরকে তো টুকরো টুকরো হিসাব দিলাম, সেখান থেকে আপনারা টোটালটা বার করে নিতে পারবেন। হয়তো জীবন চালানোর জন্যে খুঁটিনাটি সব রকমের খরচ এখন আমি তুলে ধরতে পারিনি, তবে বেসিক যে খরচগুলো ছাড়া এখানে থাকা অসম্ভব সেইগুলো তুলে ধরেছি আপনাদের সামনে। ইউরোপের সব দেশে কিন্তু এত সব খরচ নেই, যেমন স্পেন, পর্তুগাল, এই সব দেশে এর থেকে এক্সপেন্স অনেক কম। নেদারল্যান্ডসে জীবনযাপন করতে প্রচুর খরচ হয় তা ঠিকই, তবে আপনারা কেউ এখানে বেড়াতে আসতে চাইলে হেলথ ইন্স্যুরেন্স, তারপর এখানকার বিভিন্ন রেন্ট, এই সবের কথা ভেবে এখানকে বেড়াতে আসার চিন্তা মন থেকে সরিয়ে দেবেন না। ওগুলো যারা এখানে পার্মানেন্টলি বাস করে শুধু তাদের জন্যে। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন।